শিথিল হলো লকডাউন, গণপরিবহন চালু, ঢাকায় আসছে কোরবানির পশু, হাট ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত সহ 12 দফা নির্দেশনা। সংক্রমণ বাড়ছে, আরো 210 মৃত্যু, পড়ে আছে ঢাকার 2 হাসপাতালের কয়েকশো শয্যা। টিকায় পিছিয়ে বাংলাদেশ, কেনা হচ্ছে সিনোফার্মের 1.5 কোটি ডোজ। গ্যাটকো দুর্নীতিতে খালেদা সহ সব আসামি জড়িত, পর্যবেক্ষণ হাইকোর্টের। 15 দিনের মধ্যে আত্মসমর্পণের আদেশ, 6 মাসে মামলা নিষ্পত্তির নির্দেশ। এরশাদবিহীন 2 বছর পার করল জাতীয় পার্টি, দলকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয়। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবার ও দলের শ্রদ্ধাঞ্জলি। আশ্রয়ণ প্রকল্পে অভিযোগের শেষ নেই, সাতক্ষীরায় দুর্নীতি ঢাকতে রাতের আধারে ঘর অপসারণ, জড়িতদের আইনের আওতায় আনার দাবি। দক্ষিণ আফ্রিকায় সহিংস বিক্ষোভে প্রাণহানি বাড়ছে, এই উদ্বেগে প্রবাসীরা। পাকিস্তানের বাসে বিস্ফোরণে 9 চীনা প্রকৌশলী সহ নিহত 13, বেইজিং এর ক্ষোভ। এবং নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা বাংলাদেশের, কয়েক ধাপে টোকিও যাচ্ছে 18 সদস্যের দল। লাল সবুজ খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর শুভকামনা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। কুরবানির ঈদকে সামনে রেখে 8 দিনের জন্য শিথিল হলো কঠোর বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে নৌযান চলাচল শুরু হয়েছে মধ্যরাত থেকে। বাস ও ট্রেন সকাল থেকে চলাচলের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে। সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় টিকিট বিক্রয় এবং অর্ধেক আসন খালি রেখেই চলতি ঈদে 8 দিনের জন্য যাত্রী পরিবহনের প্রস্তুত বাংলাদেশ রেলওয়ে। এবারে মোট 38 জোড়া আন্তনগর এবং 19 জোড়া লোকাল ট্রেন যাত্রীদের সেবা দেবে। এর জন্য নেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি নিশ্চিতের সর্বোচ্চ ব্যবস্থাও। এদিকে লকডাউন শিথিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি। দেশ জুড়ে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে কমিটি। দর্শক, লকডাউন শিথিল করার পর ঢাকা ও ঢাকার বাইরের চিত্র জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর চিত্র তুলে ধরতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, গণপরিবহন চালু হলো, 8 দিনের জন্য লকডাউন শিথিল করা হলো। সর্বশেষ অবস্থা জানতে চাই, আপনি গাবতলীতে কিরকম ভিড় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মানুষের? গাবতলী থেকে এরই মধ্যে 12টার দিকে যেহেতু লকডাউনের যে শিথিলের ঘোষণা, সেটি যেহেতু 12টা থেকেই কার্যকর হয়ে গেছে, 12টা বাজার সাথে সাথে আমি দেখেছি যে অনেকগুলো যানবাহন বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে আমি মহাখালী বাস টার্মিনালে ছিলাম, সেখানে 12টা 1 মিনিট বাজতেই বাজার সাথে সাথেই একদম ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর সহ বেশ কয়েকটি জায়গার উদ্দেশ্যে দূরপাল্লার অনেকগুলো যানবাহন ছেড়ে গেছে। এই মুহূর্তে গাবতলী রয়েছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই গাড়িটি অপেক্ষা করছে, একদম যাত্রী একদম পুরো এরই মধ্যে যাত্রী উঠে গেছেন এবং তারা প্রত্যেকে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে সৈয়দপুর এবং রংপুরের যাত্রীরা রওনা দিচ্ছেন এই গাড়িতে। এবং পরিবহন শ্রমিকদের মধ্যে একটি কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। তারা সবাই আসলে একদিক দিয়ে উচ্ছ্বসিতই বলা চলে, কারণ যে অনেকগুলো দিন সবাই কাজের বাইরে ছিল, যে কারণে তাদের সামনে ঈদ একটা শঙ্কা কাজ করছিল। সরকারের এই সিদ্ধান্তকে পরিবহন শ্রমিকরা সাধুবাদ জানাচ্ছেন এবং যারা যাত্রী রয়েছেন তারাও অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ছিলেন। বিশেষ করে দূরপাল্লার যে যাত্রীরা রয়েছেন তারা সবাই একটা সমস্যার মধ্যে পড়ছিলেন এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে 2 সিটে 1 যাত্রী, এবং সে কারণে কিছু বেশি ভাড়াও কিন্তু গুনতে হচ্ছে যাত্রীদের। তারপরেও যে সমস্যার মধ্যে পড়েছিলেন যাত্রীরা, সেই সমস্যা থেকে নিস্তার পাওয়ার পথ খুঁজছিলেন এবং ঈদের আগেই অনেকে জরুরি প্রয়োজনে বাড়ি যেতে চাইছেন, অনেকে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ি যেতে চান। নানা কারণে বাড়ি যাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। আমি এখানে যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনাদের এই যে দীর্ঘদিন বন্ধ ছিল, এখন যে যানবাহন ছেড়ে দেওয়ার যে চিন্তা কিংবা যে সিদ্ধান্ত এই কয়দিনের জন্য, কি বলবেন? এই সাধুবাদ জানাবেন নাকি ভালো হলো না খারাপ হলো? এর জন্য সরকারকে স্বাগত। ঠিক আছে, যাই করছে ভালোই করছে, সরকার যা চিন্তা ভাবনা করে এটাই আমরা মঙ্গল। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন পরিবহন শ্রমিকরা আসলে এই সিদ্ধান্তে বেশ খুশি, কিন্তু যারা যাত্রী রয়েছেন
অনেকে বলছেন যে তাদের জন্য সুবিধা হয়েছে, অনেকে বলছেন যে তাদের অসুবিধা হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি। এই যে আপনি কি যাত্রী না? না যাত্রী না। পরিবহনের মানুষ। আচ্ছা, আপনাদের এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 7 দিনের জন্য যে ছেড়ে দেওয়া হলো, এটা ভালো হলো না খারাপ হলো না, কি হলো? ভালো হলো, এটা আমাদের জন্য ভালো হয়েছে। এটা ভালো হয়েছে। আমরা সাধারণত রোজকে আমরা বুঝছেন, এই রোজকে আমরা যে কষ্টটা কি করছি এটা আমরা বুঝি ভাই। এই পরিমাণ ছাড়ছে না, যে কদিন ছাড়ছে লকডাউন ছাড়ছে, তার জন্য অনেক সুবিধা হয়েছে। মনে করেন সাধারণ মানুষ ভারী করে আসতে পারছে, দুইটা পয়সা নিয়ে দেওয়া পারতেছে, বা ওখান থেকে যারা আসবে কাজ করতে নিয়ে যেতে পারবো, অনেক সুবিধা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রস্তুত। যে পরিবহন শ্রমিক কিংবা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা স্বাস্থ্যবিধি মেনে চলতে চান, তারা স্বাস্থ্যবিধি মেনেই যানবাহন চালাবেন এই কয়দিন। এবং যেহেতু ঈদের সময় দীর্ঘদিন তারা কর্মহীন অবস্থায় ছিলেন, এবং আমি দেখছি এখানে আসার পর থেকে আশেপাশে যে যানবাহনগুলো দীর্ঘদিন ধরে বসা অবস্থায় রয়েছে, প্রত্যেকটি যানবাহন নাড়াচাড়া করতে শুরু হয়েছে। অর্থাৎ কালকে যেহেতু বেশি যাত্রী হবে, কালকে থেকে পুরোদমে চলবে, সে কারণে তারা সবাই আসলে প্রস্তুতি নিচ্ছে। তাদের যানবাহনগুলো এক জায়গায় স্থির অবস্থায় ছিল, সেগুলো অনেকভাবে নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন পরে থেকে, যেহেতু চলেনি। সে কারণে বিভিন্নভাবে যে মেনটেনেন্সের যে জায়গাগুলো আছে, রক্ষণাবেক্ষণের যে কাজগুলো আছে, সেই কাজগুলো তারা আজকে রাতে সেরে নিচ্ছেন, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, যেখান থেকে কালকে সকালে তাদের ট্রিপ শুরু হবে সেই জায়গায় নিয়ে যাওয়া, বিভিন্ন রকমের কাজে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন পরিবহন শ্রমিকরা। আরও কয়েকজনের সাথে একটু কথা বলি। ভাই, এই যে যানবাহন ছাড়ার যে সিদ্ধান্তটা হলো ঈদের আগে, আপনাদের জন্য ভালো হলো কিনা? অবশ্যই ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। কারণ কি অবস্থায় ছিলেন এই সময়টা? না, অনেক অসহায় অবস্থা ছিল স্টাফরা, শ্রমিকরা, তারা কোনো ত্রাণও পায় নাই, কিছু পায় নাই। তা সরকারকে সাধুবাদ জানাই, ভালো হয়েছে যে ভবিষ্যতে যেন আর লকডাউন না হয়, আর শ্রমিকরা যেন এরকম কষ্ট ভোগ না করে। করোনার অবস্থা তো এখনো ভালো হয়নি। না, অবশ্যই ভালো তো অবশ্যই হয়েছে, কিছু না কিছু তো ভালো হবেই ইনশাআল্লাহ। আল্লাহ আসলে পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা তাদের জায়গা থেকে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু অনেক যাত্রী তারাও সাধুবাদ জানিয়েছেন, যদিও তারা এই শঙ্কার কথা বলছেন যে করোনা প্রেক্ষাপট এখনো পুরোপুরি ভালো হয়নি, বরং এখনো বলা চলে কিছুটা হলেও খারাপ দিকেই রয়েছে। 200-র উপরে মৃত্যু, কিংবা এখনো 10,000-এর উপরে সংক্রমণ। সব মিলে বলা চলে ঈদের আগ মুহূর্তের এই সিদ্ধান্তে পরিবহন শ্রমিকরা খুশি, কিংবা সাধারণ যাত্রীও কেউ কেউ খুশি, কেউ কেউ আবার শঙ্কাও জানাচ্ছেন। এই ছিল আমার কাছে এখান থেকে। গাতুলি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সজল দাস। এবার যুক্ত হতে চাই পাটুরিয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, বিধিনিষেধ শিথিলের পর পাটুরিয়ার পরিস্থিতি কেমন দেখছেন? নৌযানে মানুষের ভিড় কেমন দেখছেন আপনি সেখানে? ধন্যবাদ তন্ময়। আপনি যেটি জানাচ্ছেন, ঈদের উপলক্ষে 8 দিনের জন্য কিন্তু লকডাউন চলমান, লকডাউন শিথিল করেছে বাংলাদেশ সরকার। এই শিথিল করার কারণে কিন্তু সকাল থেকে দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চল 21টি জেলার যানবাহনগুলো কিন্তু দৌলতদিয়া ঘাট ব্যবহার করে তারা ঢাকামুখী হচ্ছে। আমি একটি বিষয় দেখাতে চাচ্ছি যে পবিত্র ঈদুল আজহার কারণে কিন্তু কুরবানি ঈদের কারণে কিন্তু গাড়ি কিন্তু সারাদিনই গেছে। সন্ধ্যার পরে থেকে এই সব গাড়ি কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দৌলতদিয়া ঘাট ব্যবহার করে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চল 21টি জেলার যে গাড়িগুলি আছে, তো ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় 4 মানে গবাদি পশুর দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি একটি বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাত 12টার পর থেকে কিন্তু সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক করার কারণে কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, রাত 12টার আগেই কিন্তু দৌলতদিয়া ঘাটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সকল যাত্রীবাহী পরিবহন তারা কিন্তু এসেছে। তো এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে আমরা যাত্রীবাহী পরিবহনেরও একটি সারি আমরা দেখতে পাচ্ছি। এই সকল যাত্রীবাহী পরিবহনে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখেই কিন্তু তারা যাওয়া আসার চেষ্টা করছে। তবে সন্ধ্যার পর থেকে ঢাকা থেকে ঘরমুখী অনেক যাত্রী আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তবে যাত্রীবাহী পরিবহন আমরা দেখতে পাইনি। তবে অনেকের সাথে কথা বলেছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে পরিবহন সংশ্লিষ্ট অনেকে জানিয়েছেন তারা রাত 12টার পর থেকে যেহেতু ঢাকা থেকে গাড়িগুলি ঘরমুখী হবে, সেই গাড়িগুলি হয়তো মাঝরাতের দিকে দৌলতদিয়া ঘাট ব্যবহার করে কিন্তু তারা দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে যেতে পারে। তো এটি আবার দৌলতদিয়া ঘাট ব্যবহার করে যে সকল পণ্যবাহী ট্রাকগুলি যাচ্ছে, পণ্যবাহী ট্রাকের পাশাপাশি কিন্তু গবাদি পশুর যে আমরা সারিগুলো দেখতে পাচ্ছি, পণ্যবাহী ট্রাকগুলো যাচ্ছে, পণ্যবাহী ট্রাকের পাশাপাশি কিন্তু গবাদি পশুর যে আমরা সারিগুলো দেখতে পাচ্ছি। এ সকল গাড়ির যাত্রীদের গাড়ির চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে দিনের চেয়ে কিন্তু রাতে কিন্তু গবাদি পরিবহন নিয়েই কিন্তু চলাচল করার জন্য স্বাভাবিক হয়। তো এই মুহূর্তে আমরা একটি বিষয় বলতেই পারি যে দৌলতদিয়া ঘাটে সকল লকডাউন শিথিল করার কারণে কিন্তু দৌলতদিয়া ঘাট ব্যবহার করে কিন্তু পণ্যবাহী ট্রাকের পাশাপাশি গবাদি পরিবহন এবং যাত্রীবাহী পরিবহন কিন্তু যাওয়ার চেষ্টা করছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। তন্ময়।
দৌলতদিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী শামীম। যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে লকডাউন প্রসঙ্গ দেশে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরো 210 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 12,383 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গেল 24 ঘন্টায় মোট 42,490 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 29.14%। দেশে পর্যন্ত মোট করোনা শনাক্ত 10,59,538 জন। মোট মৃত্যু হয়েছে 17,052 জনের। 24 ঘন্টায় সুস্থ হওয়া 8,245 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে দাঁড়িয়েছে 8,97,412 জন। গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি 69 জনের মৃত্যু হয়েছে ঢাকায়, খুলনায় 46, চট্টগ্রামে 39, রাজশাহীতে 15, রংপুর বিভাগে মৃত্যু হয়েছে 14 জনের। গণটিকা দেওয়ার মাধ্যমে দেশে দেশে জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করলেও বাংলাদেশ এখনো করোনার সাথে লড়াইয়ে বিপর্যস্ত। জীবন ও জীবিকার মাঝে সমন্বয় না বিশ্বাস সাধারণ মানুষের। বিভিন্ন দেশে গড়ে 12.1% মানুষকে সম্পূর্ণ ডোজের টিকা দেওয়া শেষ হলেও বাংলাদেশে এখনো এই হার মাত্র 2.6%। তবে টিকা কমিটি বলছে বিশ্বব্যাপী সংকটের কারণে টিকা পেতে কিছুটা দেরি হলেও এখন আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। শিগগিরই 18 বছর পর্যন্ত মানুষ নিবন্ধন শুরু হবে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 1.5 বছরেরও বেশি সময় ধরে মহামারী করোনার কবজায় গোটা বিশ্ব। বিভিন্ন দেশের মতো জীবনযাত্রা স্থবির হয়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন বাংলাদেশও। এরই মধ্যে করোনার প্রতিষেধক হিসেবে উন্নত দেশগুলো তাদের নাগরিকদের ভ্যাকসিনের আওতায় আনতে সক্ষম হওয়ায় সেখানে জীবন ও জীবিকা স্বাভাবিক হতে শুরু করেছে। অথচ এখনও সবার জন্য টিকা প্রয়োগে তলানিতে থাকায় বিপরীত অবস্থায় বাংলাদেশ। ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য বলছে বিশ্বে 11 জুলাই পর্যন্ত মোট 342 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ডোজ দেওয়া হয়েছে 94 কোটি মানুষকে। সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে চীনে 138 কোটি ডোজ। দ্বিতীয় সর্বোচ্চ ভারতে 37 কোটি 70 লাখ ডোজ দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ ডোজ দেওয়া হয়েছে 7 কোটি 37 লাখ মানুষকে। তৃতীয় সর্বোচ্চ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকা দেওয়া হয়েছে 33 কোটি 40 লাখ আর সম্পূর্ণ ডোজ 15 কোটি 90 লাখ মানুষকে। চতুর্থ অবস্থানে থাকা ব্রাজিলে টিকা দেওয়া হয়েছে 11 কোটি 40 লাখ, সম্পূর্ণ ডোজ 3 কোটি 6 লাখ। পঞ্চম স্থানে থাকা জার্মানিতে 8 কোটি 19 লাখ ডোজ দেওয়া হয়েছে আর সম্পূর্ণ ডোজ দেওয়া হয়েছে 3 কোটি 54 লাখ মানুষকে। এবং অ্যাস্ট্রাজেনেকা এই মাসের মধ্যে শেষের দিকে আসবে 29 লাখ জাপান থেকে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে সিনোফার্মের তো 20 লাখ পেয়েছে, আজকে সকালে শুনলাম আরও 10 লাখ তারা দেবে, আর 50 লাখ করে যেটা মাসে আসার সেটাও শুরু হচ্ছে আগামী মাস। এবং আমি মনে করি বাংলাদেশেও তৈরি হবে, ট্রায়ালও চালু হয়ে গেছে। ভ্যাকসিনের যে অভাব বাংলাদেশের মানুষের থাকবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা প্রতিরোধে গণটিকাদানের উপর বেশি জোর দিচ্ছে, কারণ এতে মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হবে এবং করোনার বিরুদ্ধে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে। তবে হার্ড ইমিউনিটি গড়ে তুলতে মোট জনগোষ্ঠীর কমপক্ষে 70 থেকে 80 লাখ মানুষকে টিকার আওতায় আনতে হবে। অবশ্য পৃথিবীর বেশ কয়েকটি দেশ 40% জনগোষ্ঠীর উপর টিকা প্রয়োগ শেষে তাদের জনগণকে মাস্ক পরতে আর বাধ্য করছে না। যেহেতু করোনা ভাইরাসটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সো একমাত্র সবচেয়ে সঠিক পন্থা হচ্ছে ভ্যাকসিন। যতদিন পর্যন্ত আমরা ভ্যাকসিন দিতে না পারছি ততদিন আমাদেরকে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং খুব কঠিন কিছু নয়, যা সচেতনতা এবং সদিচ্ছার ব্যাপার। বিশেষজ্ঞদের মতে দেশের সকল মানুষকে টিকার আওতায় আনা সময় সাপেক্ষ ব্যাপার। তাই টিকা আমদানির পাশাপাশি টিকা উৎপাদনের দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। চীনের সিনোফার্ম কোম্পানি থেকে আগের চেয়েও কম দামে করোনার 1.5 কোটি টিকা কিনবে বাংলাদেশ। এই বিষয়ে একটি ক্রয় প্রস্তাব বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন করেছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানান। তবে সিনোফার্মের এই টিকার দাম এখন কত পড়বে এবং কত দিনের মধ্যে এই টিকা আসবে এই বিষয়ে কোনো তথ্য দেননি অর্থমন্ত্রী। সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবো 15 মিলিয়ন। আমরা আগে যে প্রাইস পেয়েছিলাম তার সাথে আমরা পাচ্ছি এবং দ্যাটস ইট। এটা যদি আমরা যদি করেন তাহলে ইন দ্যাট কেসে আমরা আগে একবার পিছনে পড়ে গেছিলাম, আবার পিছনে পড়ার সম্ভাবনা আছে। এই পারচেজ গুলো সিলেক্টিভ পারচেজ এবং এগুলো সম্বন্ধে ফর টেকনিক্যাল রিজনস আমরা আপনাদেরকে ডিটেইলড আর বলতে পারি না এবং বলার সম্ভব হচ্ছে না।
ফাইজারের টিকার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেছেন বিদেশগামী কর্মীরা। বুধবার এই অবস্থার সৃষ্টি হয়। তাদের অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও পাওয়া যায়নি ফাইজারের টিকা। তাদের প্রায় সবাই SMS পাওয়ার পর টিকা নিতে এসেছিলেন। শেষে কর্তৃপক্ষ তাদের মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাতেও বিপত্তি জানান কর্মীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা মডার্নার টিকা নিতে রাজি হন। 500 টাকা 700 টাকা 1000 টাকা দিয়া আনসারদের মাধ্যমে গেছে, তাও যাওয়ার পরে তারা ভ্যাকসিন নিয়ে চলে গেছে। আর আমরা এখান থেকে শুরু করে সাইড ঘুরে এই পর্যন্ত আসছি, এখন বলতেছে যে ভ্যাকসিন নাই। কুমিল্লা থেকে এতগুলো টাকা গাড়ি ভাড়া দিয়ে এখানে আসছি, অথচ এখান থেকে আমাদেরকে বলতেছে এখনো ফাইজারের টিকা নাই। 30 তারিখ পর্যন্ত আমার একাউন্ট ডেট আছে। আজকে যদি আমরা ভ্যাকসিন না পাই তাহলে আমার তো কি হবে, আমার ভিসা তো নষ্ট হয়ে যাবে। এখন করবো কি আমরা? নিচের একটা গেট দিয়ে লোক ঢুকতেছে অ্যাভেলেবেল, এখান থেকে লোক আটকায়, ওখান দিয়ে লোক ঢুকতেছে। পার হেড 500-1000 টাকা করে দিয়ে। কারো মেসেজ আছে, কারো মেসেজ নাই। মডার্নের টিকা সব দেশেই গ্রহণযোগ্য, এই জন্য মডার্নের টিকা আপনারা নিতে পারেন। করোনা রোগীদের জন্য চারপাশে যখন হাসপাতালের একটি বেড, একটি ICU পেতে হাহাকার, ঠিক তখন রাজধানীতেই অলস পড়ে আছে দুটি বিশেষায়িত হাসপাতালের কয়েকশো শয্যা। এই দুই হাসপাতালের পরিচালক বলছেন, ICU সহ সব ধরনের সুবিধা থাকার পরও শুধু লোকবলের অভাবে 1.5 বছরও শুরু করা যায়নি এই করোনা চিকিৎসা। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়ী করছেন তারা। আরিফিন শাকির জানাচ্ছেন বিস্তারিত। পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তীব্র সংকট তৈরি হয়েছে ICUর। সাধারণ শয্যার বিপরীতে সারা দেশের অন্তত 70টি হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি। ঈদের পর রোগীর চাপ আরও বাড়ার আশঙ্কায় BSMEUর কনভেনশন সেন্টারকে ফিল্ড হাসপাতালে রূপ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অথচ রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল হিসেবে পরিচিত মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের 9 আর 10 তলা বিশেষায়িত করোনা ইউনিট খালি পড়ে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, শয্যাসহ আধুনিক সুবিধা থাকলেও চিকিৎসক, নার্স আর স্বাস্থ্যকর্মী সংকটে চালু করা হয়নি। এখন করোনা চিকিৎসার জন্য আমাদের এখানে জনবল না থাকার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে ডাক্তার, নার্স এবং টেকনোলজিস্টদের চাহিদা প্রেরণ করেছি। সেই চাহিদা মোতাবেক ডাক্তার, নার্স, কনসালটেন্ট আসলে আমরা করোনা চিকিৎসা শুরু করতে পারবো। 1 বছর চালু করা যায়নি ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের 150 শয্যা, ভেন্টিলেটর, হাই ফ্লো অক্সিজেন, 7টি ICU পড়ে আছে দীর্ঘদিন ধরে। কবে নাগাদ এই হাসপাতালে রোগী ভর্তি করা যাবে সে উত্তর নেই কারোর কাছে। মিনিমাম রোস্টার করতে গেলেও যে ডাক্তার দরকার, সেইভাবে একদম লাস্টলি আমরা একটা ন্যূনতম জনবলের চাহিদা দিয়েছি। সেটা হলে আমরা শুরু করতে পারবো। অক্সিজেন আমাদের 15টা হাই ফ্লো অক্সিজেন, 15 হাই ফ্লো অক্সিজেন আর 5টা আপনার ভেন্টিলেটর, সব টোটাল 20টা পেশেন্টের একসঙ্গে আমরা ICU কেয়ার দেওয়ার মতো একটা ব্যবস্থা নেওয়া যাবে। এটাকে হাই ফ্লো অথবা HDU বলা যেতে পারে। তবে দুই হাসপাতালের একটি তো নেই সেন্ট্রাল অক্সিজেন। অথচ গেল 1.5 বছরে এই খাতে সরকারের ব্যয় 350 কোটি টাকা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সার্বিক এমন চিত্রকে লাল ফিতার দৌরাত্ম্য বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাহলে এভাবে করে করে যেগুলো চিকিৎসক নেই, অন্যান্য সরঞ্জাম নেই, এগুলো সব কিন্তু র্যাপটেইপিজম, একটা লাল ফিতার দৌরাত্মের মধ্যে। তাহলে এই লাল ফিতার দৌরাত্ম মনে করেন আমাদের দেশে আমলাতন্ত্র থেকে যাবে, কিন্তু একটা দুর্যোগ যখন আসছে তখন তো এটা থাকতে পারে না। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এদিকে কোভিড পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে 17,500 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এই প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর স্বাস্থ্যকর্মী নিয়োগে প্রয়োজনে শিথিল করা হবে বয়সসীমা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড মোকাবেলায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শাহালি জয় রিপোর্ট। ভয়াবহ হয়ে ওঠা করোনা সংক্রমণ ঠেকাতে আরও 2000 সরকারি চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে 4000 নার্স, 11000 টেকনোলজিস্ট এবং 409 জন জুনিয়র কনসালটেন্ট নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ মাসের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে এদের নিয়োগ দেওয়া হবে। এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা জননেত্রী শেখ হাসিনার একটা শুভ উদ্যোগ। আগামী দিনে এই 17,500 চিকিৎসক, অন্যান্য স্বাস্থ্য কর্মী নিয়োগ হলে আমাদের এই কোভিড চিকিৎসায় সাফল্য বয়ে আনবে বলে আমি মনে করি। করোনা চিকিৎসা ব্যবস্থাপনা আরও গতিশীল করতে জেলা, উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি হাসপাতালের জনবল প্রেরণের তালিকারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। চিকিৎসকরা
আগের চেয়ে অনেক অভিজ্ঞ এবং সমস্ত রকমের সাহায্য সহযোগিতা যেহেতু পাচ্ছি আমরা স্বাস্থ্য সেক্টরে, আগামী দিনে আমরা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা কোভিড নিয়ন্ত্রণে জনগণের পাশে থাকব। 2019 সালে 39তম বিসিএস এর মাধ্যমে প্রথম ধাপে প্রায় 4,500 এবং কোভিড সংক্রমণ শুরুর পর 2020 সালে অতিরিক্ত আরও 2,000 চিকিৎসক নিয়োগ দেয় সরকার, যারা ইতিমধ্যেই কর্মস্থলে যোগ দিয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আজ সকাল 11টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাবেন মন্ত্রী। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে নাকি বিকল্প মূল্যায়ন, তা নিয়েই সংবাদ সম্মেলন করবেন ডক্টর দীপু মনি। এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন এবারের অটো পাস নয়, কোনো না কোনো মূল্যায়ন হবেই। করোনার কারণে গত বছর 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় তা বাড়িয়ে আগামী 31 জুলাই পর্যন্ত করা হয়। আলোচিত গ্যাটকো দুর্নীতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামির অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, এমন পর্যবেক্ষণ নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চের শোয়ের পর 98 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়। একই সঙ্গে রায় প্রকাশের দিন থেকে পরবর্তী 15 দিনের মধ্যে মামলার আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও বিচারিক আদালতে থাকা এই মামলাটির কার্যক্রম আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতেও রায় নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী প্রমুখ এই মামলার আসামি। হুসেইন মোহাম্মদ এরশাদ আর জাতীয় পার্টি সমর্থক। 2 বছর হয়ে গেল এরশাদ নেই, কিন্তু টিকে আছে তার দল। জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের প্রতিনিধিত্ব করছে। কেমন আছে এরশাদবিহীন জাতীয় পার্টি? এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নেতাদের সাথে কথা বলে এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছে নিউজ 24। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। কর্মসূচি আমার কৃষক ভাইয়ের মুখে হাসি ফোটানোর কর্মসূচি। 1982 সালে সামরিক শাসন জারি করে ক্ষমতার মঞ্চে এসেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। প্রথমে সামরিক শাসক, পরে স্বৈরশাসক তকমা নিয়ে 1990 সালে গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়েন এরশাদ। জেল খাটেন 5 বছর। তবে জেলে থেকে 1991 সালের নির্বাচনে তার দল জাতীয় পার্টি 35 আসনে জয়লাভ করে। এরশাদ নিজে জেতেন 3 আসনে। সেই থেকে আওয়ামী লীগ ও বিএনপি জোট কেন্দ্রিক রাজনীতির মাঠে এরশাদ হয়ে ওঠেন ক্ষমতার অন্যতম নিয়ামক। সবাই তাকে টানতে চেয়েছে জোটে, না পেলে চেষ্টা করেছে শায়েস্তা করার। তবে 2019 সালের 14 জুলাই মৃত্যুর আগ পর্যন্ত তিনি সবসময়ই ছিলেন আলোচনায়। কখনো জোট মহাজোটের হিসাব নিকেশে, কখনো ব্যক্তিগত জীবনের আনন্দ বেদনায়, কখনো বা পুরনো মামলার টানাটানিতে, কখনো বা নির্বাচনী নাটকীয়তায়। তবে এরশাদ আর জাতীয় পার্টি সবসময়ই ছিল সমার্থক। ক্ষমতা হারানোর পর তার দল একাধিকবার ভাঙলেও দলছুটরা কখনোই মূলধারা হতে পারেনি। জাতীয় পার্টি মানে এরশাদের জাতীয় পার্টি। সেই দল এখন সংসদের প্রধান বিরোধী দল। এরশাদ ছাড়া কেমন আছে তার দলটি? এরশাদ নাই, এটা আমার সব থেকে বড় দুঃখ। ওনার অভাব পূরণ হবেন না, কিন্তু জাতীয় পার্টি দল হিসেবে আমরা কখনো পিছিয়ে থাকবো না। আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রকৃত স্বৈরাচার কারা, ইতিহাস তার প্রমাণ দেবে। আমরা ইতিহাসের রায়ের অপেক্ষায় থাকবো। জাতীয় পার্টি পল্লীমন্দিরের সাথে আদর্শ নিয়ে ভবিষ্যতে আরো শক্তি অর্জন করে প্রতিনিয়ত সামনের দিকে এগোতে। দলের বর্তমান চেয়ারম্যান এরশাদের অনুজ জিএম কাদের। অবশ্য সংসদীয় দলের প্রধান তার স্ত্রী বেগম রওশন এরশাদ। যে সরকার প্রতিটি দরিদ্র মানুষকে বেছে বেছে বের করুন, নিজের দলীয় লোক নয়, সাধারণ মানুষের মধ্যে থেকে, সে যে কোনো দলের লোক, তাদের থেকে দরিদ্র মানুষদের তালিকা করে প্রতি মাসে কমসে কম যেটা তাদের দরকার 1000-10 টাকা করে তাদের দেন, কয়েক মাস দেন। এটা এমন কোনো বড় টাকার ব্যাপার নয়, আমাদের জিডিপির তুলনায় এটা কিছুই নয়। এদিকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে এরশাদের সমাধিতে শ্রদ্ধা জানান দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ঢাকায় দলের পক্ষ থেকে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে সারা দেশে যেন অভিযোগের শেষ নেই।
এবার সাতক্ষীরার কলরা উপজেলার তৈলকুপি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের 7টি ঘর রাতের আঁধারে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে মালামাল সরিয়ে ফেলা হয়েছে। নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতি ঢাকতে ভূমিহীন সুবিধাভোগীরা ঘরে ওঠার আগেই তড়িঘড়ি করে কাজটি করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে জেলা প্রশাসকের দাবি, ঘরগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় উপকারভোগীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এগুলো সরিয়ে নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাতক্ষীরা থেকে মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ কলরোয়া উপজেলার তৈলকুপি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের 20 শতক জমির ওপর নির্মাণ করা হয় 13টি ঘর। ভূমিহীন সুবিধাভোগীরা ঘরে ওঠার আগেই 4 জুলাই 7টি ঘর ভেঙে ফেলা হয়। এলাকাবাসীদের অভিযোগ, নির্মাণ কাজে ত্রুটি ও অনিয়ম ঢাকতে এক রাতের মধ্যে কাউকে কিছু বুঝে ওঠার আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকবল ও বুলডোজার দিয়ে ঘরগুলো সরিয়ে ফেলেছে। তবে এখনো ধ্বংসস্তূপের ইট, বালু ও দেয়ালের পলেস্তরা সারি সারি পড়ে আছে। স্থানীয়রা মনে করছেন, এই প্রকল্পের কাজের অনিয়মের খবর প্রকাশ হওয়ার ভয়ে ঘর সরিয়ে ফেলা হয়েছে। 12 দোকান ঘর ছিল, এবারে ওই স্কোর মেশিন দিয়ে এই ঘরগুলো ভেঙে নিয়ে গিয়েছে, সব পরিষ্কার করে নিয়ে গিয়েছে। রাতে এবং সকালে রেজাল্ট মেশিন দিয়ে ভেঙে সরিয়ে দেবে ওইদিনকে। এই ঘটনায় তীব্র নিন্দা জানান কলরোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। সরকারি ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমাদের কলরোয়া উপজেলার এই বাংলাদেশের মধ্যে একটা কালো তালিকাভুক্ত হলো। এই জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীর স্বপ্নের এই আবাসন প্রকল্প যাদের দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। পরিকল্পিতভাবে লাইনে লোভের বশবর্তী হয়ে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। তবে জেলা প্রশাসক বলছেন, ঝুঁকিপূর্ণ 7টি ঘর ধসে পড়ার আগেই সুবিধাভোগীদের নিরাপত্তার কথা চিন্তা করেই ইউএনও সেগুলো সরিয়ে নিয়েছে। পুকুর থেকে বালি উত্তোলনের কারণে ওই ঘরগুলো একটু ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল, ঘরগুলো নির্মাণাধীন ছিল। তো সেই ঝুঁকি বিবেচনায় উপজেলা বাস্তবায়ন কমিটি, স্থানীয় মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান সকলের সঙ্গে পরামর্শ করে তারা ওই স্থানটি চেঞ্জ করে অন্য জায়গায় নির্মাণ করছে। উপকারভোগীদের জন্য খুব শীঘ্রই পুনরায় ঘর নির্মাণের কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রণয়নে যেন স্বজনপ্রীতি না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়, সেদিকে কঠোর সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে তারা সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই নির্দেশনা দেন। তিনি বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি খেটে খাওয়া মানুষের আর্থিক নিরাপত্তার জন্যই এই লকডাউন শিথিল করা হয়েছে। কোনো অবস্থাতেই স্বাস্থ্যবিধি শর্তসমূহ লঙ্ঘন করা যাবে না, আর শর্ত অমান্যকারী এবং অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রণোদনা পাবেন, সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তরা যাতে তালিকাভুক্ত হয় সেই দিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম ও 2 ছেলে সহ 6 জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের দায়ের করা এই হত্যা মামলায় গ্রেপ্তার হাশেমের 4 ছেলের মধ্যে বাকি 2 জনকে জামিন দেওয়া হয়েছে। আসামি পক্ষের আবেদনের শুনানি করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুন বুধবার এই আদেশ দেন। জামিন আবেদনের উপর শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান লিটন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান ও মাহবুবুর রহমান ইসমাইল। শুনানি শেষে বিচারক হাশেমের 2 ছেলে তাওজিব ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমের জামিন মঞ্জুর করেন। আর সজীব গ্রুপের চেয়ারম্যান হাশেম আর তার বাকি 2 ছেলে হাসিব বিন হাশেম ও তারেক ইব্রাহিম, সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানশাহ আজাদ, হাশেম ফুডসের মহাব্যবস্থাপক মামুনুর রশিদ এবং প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা বলেছেন, আজ থেকে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা জিয়াউদ্দিনের নেতৃত্বে ঢাকার আমেলা সদস্য ও নেতৃবৃন্দের সমন্বয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক সভার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা বলেন, জোটের সঠিক মূল্যায়ন না করায় এই সিদ্ধান্ত। এর মধ্যে রয়েছে শরিক দলগুলোর সাথে পরামর্শ না করে মতামত না নিয়ে 3 আসনের উপনির্বাচন এককভাবে বর্জনের ঘোষণা করা সহ আরও বেশ কিছু কার্যক্রমে তাদের মতামত না নেয়া। করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার বিকেলে রাজধানীর দোয়েল চত্বর এলাকায়
500 অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। মহামারী মোকাবেলায় সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনে 56 ইস্ট বেঙ্গলের ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরো গরিব দুঃখী মানুষকে আরো সহযোগিতা দেওয়া হবে বলে জানান মেজর হাসান চৌধুরী। এ সময় খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জানান নিম্ন আয়ের মানুষেরা। করোনাকালে কর্মহীন অসহায় 3000 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপ। বুধবার বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী মাঠে দরিদ্র নিম্ন আয়ের মানুষদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারকে 10 দিনের খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, কাদের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাবিউর রহমান সহ অন্যান্যরা। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর। দেশের বিভিন্ন জেলায় সারাদিনে ঘটেছে নানা ঘটনা, সেসব ঘটনা নিয়ে এবার টুকরো খবর। ময়মনসিংহের ভালুকায় এক ব্যবসায়ীর পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার আরটি কম্পোজিট মিলের মালিক আব্দুর রাজ্জাক খাল ভরাট পরিদর্শন করতে গেলে বাধা দেয় স্থানীয়রা। পরে মিলের লোকজন ও স্থানীয়দের উপর হামলা চালায়। এক পর্যায়ে আব্দুর রাজ্জাককে কুপিয়ে দুপা বিচ্ছিন্ন করে দেয়া হয়। নাটোরের গুরুদাসপুরে সুবর্ণা নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে শ্বশুরবাড়ির লোকজন। কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার সব উপকরণ আছে, এসব দিয়েই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত হবে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আগামী ডিসেম্বরে দেশের 80 থেকে 90 ভাগ মানুষের টিকাদান নিশ্চিত করা হবে। নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর উদ্যোগে করোনা রোগীদের জন্য শেখ রাসেল অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। এখন থেকে হটলাইনে কেউ ফোন করলেই করোনা রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিবেন ছাত্রলীগ কর্মীরা। দেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ শারহান নাসের তন্ময়। ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে সাতক্ষীরায় প্রাথমিকভাবে 30টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শেখ রাসেল অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়িতে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের উদ্যোগে সরকারি কলেজ মাঠে 180 পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে ঝালকাঠি সদর উপজেলার 9 ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ জহুর আলী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির গরু আসছে রাজধানীতে। নৌ সড়ক পথে আসা এসব গরু তোলা হবে ঢাকার বিভিন্ন হাটে। হাটগুলোর প্রস্তুত হচ্ছে আগামী 17 জুলাই থেকে বিক্রি শুরুর জন্য। কোরবানি নিয়ে এবার কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কোরবানির জন্য 1,19 লাখ গবাদি পশু প্রস্তুত রয়েছে। এর 25% অনলাইনে বিক্রয় হবে আশা করা হচ্ছে। এদিকে বুধবার তথ্য বিবরণীতে হাটে প্রবেশ পথ ও বের হওয়ার পথ, বৃদ্ধ ও শিশুদের প্রবেশ নিয়ন্ত্রণ, জাল টাকা শনাক্তে ব্যবস্থা সহ সরকারের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। এছাড়াও অনলাইনে পশু কেনা বেচায় মানুষকে উৎসাহিত করা হয়েছে। digitalhat.net প্ল্যাটফর্মে সারা দেশের 241টি ডিজিটাল হাট যুক্ত করা হয়েছে। এবার নিউজ 24 প্রবাসের খবর। প্রবাসী বাংলাদেশিদের জন্য কর্মদিবসে দূতাবাস সংশ্লিষ্ট কাজগুলো সম্পূর্ণ করতে বেশ সমস্যায় পড়তে হয়। আর প্রবাসীদের সুবিধার জন্য ইতালির মিলান কনসুলেট সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন শহরে সেবা ক্যাম্প চালু করেছে। বেশ কয়েক বছর ধরে চলমান এই সেবায় ধারাবাহিকতার ইতালির পরদেনন শহরে গেল শনি ও রোববার 2 দিন ব্যাপী কনসুলার সেবা দেওয়া হয়।
এবার 500-এর বেশি প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সার্টিফিকেট সহ দূতাবাস সংশ্লিষ্ট সেবা পেয়েছেন। কনসাল জেনারেল ইকবাল আহমেদের তত্ত্বাবধানে দূতাবাসের এই ক্যাম্প পরিচালনায় সহযোগিতার জন্য বেঙ্গল কালচারাল অ্যাসোসিয়েশনকে শুভেচ্ছা স্মারকের মাধ্যমে ধন্যবাদ জানানো হয়। লন্ডনে পুকুর কেটে ফুটিয়েছেন শাপলা। বাংলাদেশের স্মৃতিকাতরতা থেকেই এই অভিনব কাজটি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সৈয়দ আনাস পাশা। শুধু শাপলা নয়, তার বাগানটি যেন বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম। যুক্তরাজ্য থেকে আসমা মাসুদের তথ্যচিত্রে নাহিদ জিহানের রিপোর্ট। সৈয়দ আনাস পাশার শখের বাগানে শুধু যে বাংলাদেশের সবজির সমাহার করেছেন তা নয়, বাগানের মধ্যে রয়েছে ছোট একটি কাঠের ঘরও, যাতে রয়েছে বাঁশের তৈরি কৃষকের টুপি, লণ্ঠন, দড়ির মাচায় পাতিল। পেশায় সাংবাদিক সৈয়দ আনাস পাশা তার বাগানে পুকুর কেটে ফুটিয়েছেন বাংলাদেশের শাপলা। প্রতিদিনই এসে যখন একটা শাপলা ফুল দেখি, এখানে পাশে বসি, খুবই ভালো লাগে। আর এখানে আমাদের দেশি লাউ, দেশি শিম, এই যে বাঁধাকপি, এইগুলা সবগুলোই আছে। এরপরে এই দেশীয় সবজিও আছে, আমাদের যে মিষ্টি লাউ এইগুলো আছে, এই দেশীয় সবজি খজেট এইগুলো আছে, টমেটো আছে, এই সবগুলোই আমরা বিভিন্ন এই এরিয়াটায় ফলাই আর কি। লন্ডনে বাংলাদেশি শাকসবজির এই বাগান থেকে ফলানো ফসল দিয়ে গার্ডেন পার্টি হয়, দেয়া হয় আত্মীয় স্বজনকেও। এইখানে আমরা সবজি ফলাই, সবজি যখন খুব বেশি হয় নিজে খাই, নিজের গাড়ির পেট্রোল খরচ করে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে দিয়ে আসি। এই যে দেওয়া, এই যে আনা, এটা মনে হয় যে শিকড়ের সাথে আমাদের একটা সম্পর্ক, আমাদের এই যে আমেজটা পাই আমরা, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের বিনোদন। সৈয়দ আনাস পাশা লন্ডনে ব্যস্ত জীবন কাটালেও এই শখের বাগানটি তার কাছে অবসর কাটানোর একটি জায়গা, যেখানে তিনি নস্টালজিক হয়ে বাংলাদেশকে খুঁজে ফেরেন। নাহিদ জিহান, নিউজ 24। দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে হাজতে পাঠানোর প্রতিবাদে সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 72 জনে দাঁড়িয়েছে। সোমবার রাতে দেশটির একটি শপিং মলে পদদলিত হয়ে নিহত হন 10 জন। সহিংসতা নিরসনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দুর্নীতি মামলার তদন্তের সময় আদালত অবমাননার দায়ে 15 মাসের কারাদণ্ড পাওয়ার পর গেল সপ্তাহে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন জুমা। এরপর থেকে শুরু হয় তার সমর্থকদের বিক্ষোভ। চলতি সপ্তাহে এই বিক্ষোভে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে শিগগিরই মৌলিক খাদ্য সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মন্ত্রীরা। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার আপার কোহিস্তান জেলার দাসু জলবিদ্যুৎ প্রকল্পের কাছে বাসে বিস্ফোরণে চীনা 9 প্রকৌশলী সহ কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাকিস্তানের 2 সৈন্যও ছিল। 30 জনেরও বেশি চীনা প্রকৌশলীকে নিয়ে ওই জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় যাচ্ছিল বাসটি। বিস্ফোরণের পর বাসটি গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে চীন। পাশাপাশি পাকিস্তানে চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বেইজিং। এবারে খেলার খবর। টোকিও অলিম্পিক নিয়ে বড় কোনো প্রত্যাশা না থাকলেও অ্যাথলিটরা নিজেদের সেরাটা দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনবেন বলে বিশ্বাস কর্তাদের। আর্চারি নিয়ে বড় স্বপ্ন থাকলেও প্রত্যাশার চাপ অ্যাথলিটদের ওপর দিতে চান না সংশ্লিষ্টরা। বিগেস্ট শো ইন দ্য আর্থে অংশ নিয়ে 4 ডিসিপ্লিনের 5 ক্রীড়াবিদ সহ 18 সদস্যের বাংলাদেশ দল কয়েক ধাপে আজ বৃহস্পতিবার থেকে জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে। এদিকে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। টোকিও অলিম্পিকে এবারে লাল সবুজের পতাকা উড়াবেন 6 ক্রীড়াবিদ, যাদের মধ্যে সরাসরি অংশগ্রহণ আর্চার রোমান সানার। কয়েক ধাপে টোকিও যাবে 18 সদস্যের বাংলাদেশ দল। যাবার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির অলিম্পিক কর্তারা। বড় স্বপ্ন নিয়ে এবারে টোকিও যাত্রা বাংলাদেশের। তবে প্রত্যাশার চাপ অ্যাথলিটদের উপর দিতে চান না অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা। আমরা কোনোদিন কিন্তু প্লেয়ারদেরকে চাপ দিই নাই যে গোল্ড মেডেল নিয়ে আসতে হবে কিংবা সিলভার আনতে হবে, কিংবা সবাই যায় মেডেলের জন্য। আমরা একটা কথাই সবসময় প্লেয়ারদেরকে একটা কথাই বলি, তোমার যে বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করো। তুমি কনসেন্ট্রেট করো তোমার গেমসে যদি কনসেন্ট্রেট করো তাহলে রেজাল্ট আসবে। নিজেদের সেরাটা দিতে প্রস্তুত অ্যাথলিটরা। প্রস্তুতির ঘাটতি না থাকায় বাড়তি প্রত্যাশা রোমান দিয়াদের। অলিম্পিকের কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করতেছি, সেটা নিয়ে কাজ করতেছি। আমি প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছি, তো অবশ্যই এটা আমার জন্য একটু টাফ। তবে হ্যাঁ,
নিজে থেকে বেস্টটা চেষ্টা করব যেন আমি দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি। অলিম্পিকের আগে যে ওয়ার্ল্ড কাপ দুটি খেলেছি সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো এবং একটা এক্সপিরিয়েন্স এবং কনফিডেন্স লেভেল হাই হয়েছে। তো আশা করি অলিম্পিকের আগে যে দুটি টুর্নামেন্ট খেলেছি সেটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে অলিম্পিকের জন্য। তো আশা করি যে অলিম্পিকে যে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবো। রোমান সানা ছাড়া বাংলাদেশের বাকি ক্রীড়াবিদরা হলেন আর্চার দিয়া সিদ্দিকী, অ্যাথলেটিক্সে জহির রায়হান, সুইমিংয়ে আরিফুল ও জুনাইনা আর শুটিংয়ে আব্দুল্লাহ হেল বাকি। লাল সবুজের ভার, সংকল্প নিজেকে ছাড়িয়ে যাওয়ার। এদিকে দলের সকল ক্রীড়াবিদকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 23 জুলাই থেকে 8 আগস্ট টোকিওতে বসবে অলিম্পিকের এবারের আসর। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে তামিম ইকবাল আর নিচের দিকের ব্যাটসম্যানদের অনুশীলন ভালো হয়েছে। প্রস্তুতি ভালো হলো বাংলাদেশ বোলারদেরও। আগে ব্যাটিং করে 296 রান তোলে বাংলাদেশ। তামিম করেন 62 বলে 66 রান। জিম্বাবুয়ে 40 ওভার 1 বলে করেছে 7 উইকেট 189 রান। এরপর আলোক স্বল্পতায় খেলা হয়নি। ডিএল পদ্ধতিতে ম্যাচ বাংলাদেশ জিতেছে। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুক্রবার। এই সিরিজের পর 3টি টি20 খেলবে বাংলাদেশ। এদিকে প্রায় 13 দিনের বিরতি শেষে আজ থেকে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। 18তম রাউন্ডের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করতে থাকে শেখ রাসেল ক্রীড়াচক্র। গোছানো ফুটবলে লোপেজ, রদ্রিগেজ, মনিকিরা বারবার পরীক্ষা নিতে থাকে মুক্তিযোদ্ধার রক্ষণভাগের। তবে ভাগ্য সহায় না হওয়ায় গোলের দেখা পেনি তারা। পাল্টা আক্রমণে কিছুটা প্রতিরোধ করে মুক্তিযোদ্ধাও। তবে নোলক খালেকুজ্জামানদের দৃঢ়তায় তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ফলে 18 ম্যাচে 28 পয়েন্ট জমা করল আকাশী নীল জার্সিধারীরা। শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো আরো একবার। শিথিল হলো লকডাউন, গণপরিবহন চালু, ঢাকায় আসছে কোরবানির পশু, হাট ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত সহ 12 দফা নির্দেশনা। সংক্রমণ বাড়ছে, আরো 210 মৃত্যু। পড়ে আছে ঢাকার 2 হাসপাতালের কয়েকশো শয্যা। টিকায় পিছিয়ে বাংলাদেশ, কেনা হচ্ছে সিনোফার্মের 1.5 কোটি ডোজ। গ্যাটকো দুর্নীতিতে খালেদা সহ সব আসামি জড়িত, পর্যবেক্ষণ হাইকোর্টের। 15 দিনের মধ্যে আত্মসমর্পণের আদেশ, 6 মাসে মামলা নিষ্পত্তির নির্দেশ। এরশাদবিহীন 2 বছর পার করল জাতীয় পার্টি, দলকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয়। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবার ও দলের শ্রদ্ধাঞ্জলি। আশ্রয়ণ প্রকল্পে অভিযোগের শেষ নেই, সাতক্ষীরার দুর্নীতি ঢাকতে রাতের আধারে ঘর অপসারণ, জড়িতদের আইনের আওতায় আনার দাবি। দক্ষিণ আফ্রিকায় সহিংস বিক্ষোভে প্রাণহানি বাড়ছেই, উদ্বেগে প্রবাসীরা। পাকিস্তানের বাসে বিস্ফোরণে 9 চীনা প্রকৌশলী সহ নিহত 13, বেইজিং এর ক্ষোভ। এবং নতুন স্বপ্নে অলিম্পিক যাত্রা বাংলাদেশের, কয়েক ধাপে টোকিও যাচ্ছে 18 সদস্যের দল। লাল সবুজ খেলোয়াড়দের প্রধানমন্ত্রীর শুভকামনা। দর্শক, শেষ করছে এখনকার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।